এটি সাগর দেবতা পোসেইডনের দুই সন্তান, যারা হাতের শক্তিতেই একটি যান্ত্রিক ষাঁড়কে থামিয়ে দিতে পারে এবং আগুনের বিরুদ্ধে সম্পূর্ণ প্রতিরোধী। তারা পানির ভিতর থেকে রহস্যময় প্রাণীকেও ডাকতে পারে। তার ভাই আরও শক্তিশালী, পানি স্পর্শ করলেই যে কোনো আঘাত সারিয়ে তুলতে পারে এবং ঢেউজের উপর দিয়ে হাঁটতে পারে। একজন ভবিষ্যদ্বক্তা পূর্বাভাস দিয়েছিলেন যে আকাশের রাজা, পাতালের দেবতা এবং সাগরের দেবতা দ্বারা নিহত দানব রাজা ক্রোনোস আবার বেঁচে উঠবে এবং কেবল 3 দেবতার মিশ্র রক্তের সন্তানরাই অলিম্পাসকে রক্ষা করতে পারবে। কিন্তু জিউসের মেয়ে 7 বছর আগে এক দৈত্যের হাতে মারা যায় এবং জীবন বৃক্ষ হয়ে রূপান্তরিত হয়, যা সব মিশ্র রক্তের সন্তানদের একটি শক্তির ঢাল দিয়ে রক্ষা করে। পাতালের দেবতার ছেলে লুকা দানব রাজাকে পুনর্জীবিত করতে এবং পৃথিবী ধ্বংস করতে বদ্ধপরিকর। তখন সমুদ্র দেবতার 2 সন্তানই মানবজাতিকে রক্ষা করার আশায় থাকে, কিন্তু তারা তাদের ভাগ্য সম্পর্কে কিছুই জানে না। একদিন যখন তারা আরামে গল্প করছিল, হঠাৎ মাটি থরথর করতে শুরু করল। তারা দৌড়ে বাইরে এল, দেখে কিছু একটা শক্তির ঢালে আঘাত করছে। তারা ভাবল ভিতরে থাকা নিরাপদ, কিন্তু ঢাল ভেঙে একটি ষাঁড় ঢুকে পড়ল এবং সবকিছু নষ্ট করতে শুরু করল। এইটা ছিল একটি যান্ত্রিক ষাঁড়, যার মুখ দিয়ে আগুন ছিটকায় এবং তার শিংটি লোহার বলের মতো শক্ত। সকলে অস্ত্র তুলে নিল, আর পসি তার বাবার কাছ থেকে পাওয়া কলমতো রয়্যাল নীল। কিন্তু জঙ্গি ষাঁড় তাকে ফেলে দিল। একই সময়ে হঠাৎ করেই আনা একটি লাঠি তুলে ষাঁড়টাকে আঘাত করার চেষ্টা করল, কিন্তু যান্ত্রিকভাবে তা টুকরো টুকরো হয়ে গেল। এগিয়ে যায় আর আনা চমকে পিছিয়ে গেল। ভাগ্যক্রমে তার ছোট ভাই টাইসন এসে যন্ত্র ষাঁড়কে থামায়। রাগে ষাঁড় ফায়ার ছিটাতে শুরু করল, কিন্তু টাইসন আগুনে ক্ষতিগ্রস্ত হয় না, যা পুরো ষাঁড়কে দ্বিধাহীন করে তুলল। পসি ভাবল এটা একটা সুযোগ। সে একটি লোহা চেইন ছুঁড়ে মারল, কিন্তু শক্তির ফারাক তাকে ফেলে দিল। যান্ত্রিক ষাঁড় ক্রোধে ধাবিত হচ্ছিল। তখন পসি তার বেশ পুরনো কলমতো রয়্যালটিতে ভরসা রাখল। মাঝে দিয়ে যাত্রার সময় ছুরি এসে ষাঁড়ের ভিতর ঢুকে গেল, সবকিছু অচল হয়ে পড়ল। এমন সময় লুকা হাজির হল। যান্ত্রিক ষাঁড় তার, সে পসিকে বলল কিভাবে 3 দেবতার সন্তানেরা পৃথিবীকে বাঁচাতে পারে, আবার ধ্বংসও করতে পারে। আর ভাবার সময় অলৌকিকভাবে বের হল। সেই সময় তারা লক্ষ্য করল জীবনের বৃক্ষ শুকিয়ে যাচ্ছে। সবাই জিউসের মেয়ের রূপান্তরিত বৃক্ষের সামনে গেল এবং দেখল বিষ দেওয়া হয়েছে, শক্তির বল ক্ষীণ হয়ে গেছে। ভালো হয়েছিল, আনা জীবনের বৃক্ষ নিরাময়ের উপায় খুঁজে পেল। তারা জানাল যে বারমুডা ট্রায়াঙ্গেলের দানবদের সমুদ্রে একটি সোনার পশম আছে, যা সবকিছু নিরাময় করতে পারে। গাজের প্রধান সবাইকে ডেকে মিটিং করল এবং তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালীকে সোনার পশম আনার জন্য নির্বাচন করল। নির্বাচিত না হওয়া পসি গোপনে তার নিজস্ব দল গঠন করল। কিন্তু আন্দ্রে প্রথমে খুবই বিরক্ত হলেও সে অবশেষে রাজি হল। সুপরিবারের সমস্ত সদস্য প্রস্তুত হল এবং প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে রওনা হল। এরপর তাদের সামনে কি ঘটনা ঘটে সেইটা চিত্তাকর্ষক হবে। এই মেয়ে হালকা একটা শীষ দিল, আর সাথে সাথেই হাজির হল একটা ভূতের ট্যাক্সি। বাইরে থেকে পুরনো মনে হলেও ভেতরে 3 জন অভিজ্ঞ মহিলা আছেন, যারা পরীক্ষিত সাহসের প্রতীক। তারা গাড়িতে উঠে বসল, আর ওই মহিলারা বললেন যে গাড়ির ভিতর স্যানিটাইজ করা হয়েছে। চালক মিটার চালু করে ব্রেক ছাড়ল, আর গাড়ি বেরিয়ে পড়ল। গাড়ির ভেতর একটা বিজ্ঞাপন বাজছিল, যা মনে করিয়ে দিচ্ছিল যে সবার নিজেদের সিটবেল্ট পরা উচিত। একজন মহিলা তাদের নিজেদের ছবি দেখিয়ে বলল, পসি বলল, খুব সুন্দর। কিন্তু হঠাৎ তারা মাথা ঘুরিয়ে দিল, যা দেখে সবাই একটু চমকে গেল। সত্যি বলতে ছবির এডিটিং বেশ ভালো। গাড়িতে চলার পথে সামনে হঠাৎ একটা গাছ দেখা গেল। দ্রুত সিদ্ধান্ত নিয়ে গাড়ি 2 ভাগ হয়ে গেল। মাঝে বসা পসি হতবাক হয়ে গেল। সে প্রায় গাছের সাথে ধাক্কা খেয়ে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে আন্ড্রু তাকে বাঁচাল। মহিলারা মজা করে বললেন যে এই বিশেষ ইফেক্টের জন্য দাম বেশি হবে। তাদের মাঝে এ নিয়ে বিতর্ক শুরু হল। ট্যাক্সি কাঁপতে থাকল, আর তখন তারা স্বয়ংক্রিয় ড্রাইভ মোড চালু করে দিল। গাড়ি 999 স্পিড ছাড়িয়ে গেল। অবশেষে তারা একমত হয় যে অতিরিক্ত 5 টাকা ঠিক হবে। তাই তারা কাউকে দরাদরি করতে পাঠাল। তারা মিটারের দিকে তাকিয়ে দেখল। আনা জানালো তার কাছে কোনো টাকা নেই। শুনে মহিলারা 3টি ব্রেকে একসাথে পা দিয়ে গাড়ি স্পিন করে তাদের নামিয়ে দিল। তাদের যাত্রা শেষ হল একটি এটিএমে, যেখানে তারা টাকা তুলতে গিয়েছিল, কিন্তু এটিএমে বিজ্ঞাপন চলছিল, যা আনা দেখে বিরক্ত হল। এমনকি চা দোকানে গেলেও সেখানে দৈত্যাকৃতি কর্মী দেখাল। কিন্তু সাধারণ মানুষের কাছে দোকানদার সবাই স্বাভাবিক। তারা রাস্তায় হেঁটে যেতে লাগল, আর আন্ড্রুকে কেউ একটা গলিতে টেনে নিয়ে গেল। লুকা তাকে পসির কাছ থেকে দূরে সরিয়ে নিল। পসি যখন পৌঁছাল তখন কেবল একটা লাঠি পড়েছিল। তারা জানত লুকা দানবদের সমুদ্রে যেতে চায়, তাই তারা দ্রুত তীরে পৌঁছাল। টাইসন হাত ডুবিয়ে সমুদ্রে কিছু একটা ডাকল। দূর থেকে একটা রহস্যময় প্রাণী তাদের পানে এগিয়ে আসছিল। মজা করে তাদের অভিবাদন জানাল। তারা সেই প্রাণীর পিঠে চড়ল। এই দৃশ্য দেখে মনে হলো একটা কবিতা লিখতে পারলে ভালো হতো, কিন্তু ভাষার সীমাবদ্ধতায় কেবল একটা বিশ্ববোধক ধ্বনি করে ছেড়ে দিল। তারা যাত্রা করে লুসির ইয়াটে পৌঁছাল। লুকিয়ে লুকিয়ে ভেতরে ঢুকলে মিউটেন্ট প্রাণীরা তাদের ধরে ফেলে এবং তাদের ক্যাপ্টেনের কাছে নিয়ে যায়। তারা জানতে পারে লুকা আন্ড্রুকে দানব সমুদ্রে পাঠিয়েছে এবং সে সবাধার বাক্স সরিয়ে ফেলছে। লুকা সোনার উলের খোঁজে আছে যাতে সে ক্রোনোসকে জাগাতে পারে। তাদের আটকানো হল, কিন্তু পসি একটা গোপন যন্ত্র বের করে জায়গার ধাতব জাল ভিন্ন করল এবং রাতে প্রাণীরা ঘুমিয়ে পড়লেই পালাল। পরে একদল কর্মী তাদের দেখে ফেল। তীব্র ধাওয়ার পর তারা ইয়াটের লাইফ বোটে উঠতে সক্ষম হল। আনা একটা ফ্লাস্ক বের করে তার থেকে বাতাস বের করল, যা নৌকাটাকে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে গেল। তবে পসি তখনও কয়েকজনের দ্বারা পরিবেষ্টিত ছিল। তার হাত একবার নেড়ে সে এক বিশাল ঢেউ আহ্বান করল এবং হাতের এক ঝটকায় সবাইকে গুড়িয়ে দিল।
সে ঢেউজের উপর দিয়ে নেমে লাইফবোটে ঝাঁপিয়ে পড়। তারা দানব সমুদ্রের সীমানায় পৌঁছাল। তখন আকাশের রং পরিবর্তিত হতে শুরু করল, জাহাজের নিচ থেকে ধারালো বস্তুও বেরিয়ে আসছিল, অনেক উঁচু পর্যন্ত উঠছিল, ধীরে ধীরে তার আসল চেহারা দেখাচ্ছিল। এটা একটা দানবের গভীর খোলামুখের দাঁত। এই আলোয় প্রকাশ পায়, কিন্তু মাগডের পেটের মধ্যে পানির উপর বেড়ে থাকা নৌকা নগরের ভাঙা টুকরা। তার মনে ছিল না যে এখানে পুরানো বন্ধু সাক্ষাৎকার হবে। একবার আদালতে প্রবেশ করার পর পাশে থেকে পশতেন বাহি এল। যখন মাগডশাকে খাওয়া শুরু হয়েছে, তাদের হিজ্জে চাপ দিয়ে আউট করে বাহ্যিক সমন্বয়ে ওই পার উড়িয়ে পড়া, তারপর পৃথিবী সম্পর্কিত তার অবাক করা দেখতে পেয়েছেন, তাই এই তথ্যটি সমস্তের সাথে ভাগ করেছেন। তারা পাওয়ার দিকে পড়েছিলেন। খুব তাড়াতাড়ি তারা তাদের লক্ষ্য ধরেছিলেন এবং এখানে পুরোটা প্রাপ্তি করেছিলেন। এখানে বাজে অবন্ধ একটি খেলার মাঠ। প্রস্তুতি করেননি কেউ, যেন একটি গোফায়। তারা একটি গোফায় বোধে একটি গোফায় ড্যাশ করেন। তারা শ্বশুর নিয়ে সাড়া শুরু করেন এবং ওই সময়ে বিবিধ দেখেন, সেখানে সিংহিনী দেখে। পালার শেষে বাজে আঙ্গুলি থেকে সোনা খালি দেখেন, সিংহিনী ভেবে। বিপক্ষী শনাক্ত করতে পারলে সেখানে বয়ের সিদ্ধান্ত ছিল, তাদের বিরুদ্ধে আন্ধার দখল করা হয়েছিল। টাইসন আগেও মোদক দ্বারা দিয়েছিল, যা বয়ের মনবাদিতা আকর্ষণ করেছিল। তবে বসি সফলভাবে সোনা কামু এখনও ব্যবহার করেন। সবার সে তাদের পাঠান, আমি তোমাকে দিনি, আমি তোমাকে দিনি। বয়ের টুইভড একটি সময়ে ছড়ান্ত বিপক্ষে বিপদে পরিত্যাগ করেছিল। এই সময়ে বয়ের আত্মখেলা তালাকা দাওয়ানি ছাড়া কি জানেননি, তাদের কাছে ঘনাবাচক উদাহরণ দেওয়া হয়েছে। বয়ের যখন নিজের জটিল বাহিনী ছিল, তখন একটি চালিত কিছু নিঃসঙ্গ শহরে ঢুকলে বলে বিপদ মনে হয়, চুরিটি একটি গোফা দিয়ে বাধ্য করতে হবে। তার সমানবর্ণ গোফার দৃষ্টিশক্তি পূর্বে দেখতে পেয়েছিল, কিন্তু বয়ের ছাপে একটি মূল্যবান অবিচ্ছিন্ন ছেলেই অন্ধার লোকটি এক ছেলে ছিল, আরও প্রদীপ্ত হয়। সেরকলে বাস্তুতে শেষে বিশ্বাস করা, সেগুলি চেনে। এই পাশে আনন্দ জিজ্ঞাসা করেননি, জিরোটো ওনে সময়ে না উইলির ছাড়া বিশ্বাস করা হয়েছিল। তারা সমার মন্তব্য করেননি এবং ওই সময়ে এই খেলা এখানে কেন লাসিক ডিজাইন করার সংবিধান ডিজাইন বয়েলের ভেবেননি তা না করা দরকার ছিল। তারা জীবন বাধ্য করতে পারল না এবং এই বিশেষ সময়ে অবন্ধ দরকার বাস্তবে বসি একটি নৌকার রস্তা ঘর্ষণ করেন। সে যে বেরি মিত্র তাকাইজা দেওয়ান, দ্বিগুণী মিশিয়ে দেওয়ান।